নমস্কার, আমি ডক্টর প্রদীপ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, 28শে ফেব্রুয়ারি ইরান এবং আমেরিকার যুদ্ধ শুরু হয়। সেইটা সম্প্রতিকালে একটি আপাতত সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে। কিন্তু এই 3 মাসের যুদ্ধের ফলে যেভাবে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেয়েছিল, তার চাপ এসেছে ভারতের অর্থনীতির ওপর এবং বেশ কিছু ক্ষেত্রে মূল্যবৃদ্ধিজনিত কারণে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি হতে শুরু করেছে। এমতো অবস্থায় ভারতীয় শেয়ার বাজারের অবস্থা কি? যদি নিফটি দেখেন, দেখবেন যে খুব বেশি মুভমেন্ট হয়নি, অর্থাৎ তলায় নিফটি তলিয়ে যায়নি, থ্যাঙ্কস টু দ্য ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। 22,800 থেকে ওই 24,500-র মধ্যে এই দীর্ঘ 3 মাস ধরে ট্রেড করেছে। প্রশ্নটা সেই জায়গায় নয়, প্রশ্নটা হচ্ছে আমাদের যারা সাধারণ বিনিয়োগকারী তাদের পোর্টফোলিওর অবস্থা কীরকম। বিগত বেশ কয়েকটা এপিসোডে যেভাবে বিনিয়োগকারীরা তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছেন, এটা বিগত 3 মাসের গল্প নয়, প্রায় 2 বছরের গল্প বলা যেতে পারে। অনেকেই আক্ষেপ করছেন যে 2 বছর তাদের পোর্টফোলিওতে কোয়ালিটি শেয়ার্স হোল্ড করে থাকা সত্ত্বেও তাদের পোর্টফোলিও নেগেটিভ রিটার্ন দিচ্ছে। এইখানে আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের প্রশ্নটা আসে। কোয়ালিটি শেয়ার্স মানে খুব ভালো মানের কোম্পানি কেনা নিঃসন্দেহে ভালো, আইডেন্টিফাই করতে পারলে তো সেটা খুবই ভালো, কিন্তু কোন দামে কিনছেন সেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্যে। অনেক মানুষ যারা হয়তো কোভিড পরবর্তী সময় থেকে বিনিয়োগ শুরু করেছেন, তাদের কাছে ব্যাপারটা এখনও কনফিউজিং। তারা এখনও দ্বিধায় ভুগছেন যে এক্স্যাক্টলি কীভাবে পোর্টফোলিও তৈরি করা সম্ভব বা কীভাবে পোর্টফোলিও তৈরি করলে সেটাকে একটি অল ওয়েদার পোর্টফোলিওতে রূপান্তরিত করা সম্ভব। অল ওয়েদার পোর্টফোলিও মানে এরকম নয় যে মার্কেট নিচে নামলে পোর্টফোলিওর অন্তর্গত বিভিন্ন স্টকসগুলো সেগুলো পড়বে না বা সুরক্ষিত থাকবে। অল ওয়েদার পোর্টফোলিও মানে এরকম যে এখানে বিভিন্ন সেক্টরের বিভিন্ন ধরনের কোম্পানির স্টকস থাকবে, যেটা বিভিন্ন সময়ে পারফরমেন্স দেখাবে। অর্থাৎ ধরে রাখুন যে আপনি সম্পদের পোর্টফোলিও যদি তৈরি করেন, তার মধ্যে যেগুলো থাকবে, অর্থাৎ ওয়েলথের মধ্যে যেগুলো থাকবে, তার মধ্যে সোনা থাকতে পারে, ক্যাশ থাকতে পারে, বন্ড থাকতে পারে, রূপো থাকতে পারে, ইকুইটিজ, মিউচুয়াল ফান্ডস, বিভিন্ন ধরনের অ্যাসেট দিয়ে আপনাদের পোর্টফোলিও তৈরি হয়। এবং যদি খেয়াল করে দেখেন যে একই সঙ্গে আপনার পোর্টফোলিওর সমস্ত ধরনের অ্যাসেট পারফর্ম করবে না। কখনো কিছু অ্যাসেট তারা আন্ডার পারফর্ম করবে, কিছু অ্যাসেট তারা দারুণ পারফর্ম করবে, কিন্তু সমস্ত অ্যাসেট একসঙ্গে দুর্দান্ত পারফরমেন্স করছে এটা সাধারণত হয় না। ঠিক একইভাবে আমাদের এটা বুঝতে হবে যে আমাদের পোর্টফোলিওর অন্তর্গত কোন ধরনের স্টকস থাকলে আমাদের পোর্টফোলিও রিলেটিভলি সেটা পতনকে রেজিস্ট করতে পারে বা কম পতন দেখতে পারে। আসুন আজকে আমাদের আলোচনা শুরু করি। দেখুন, আমাদের স্টকে ইনভেস্টমেন্ট করার উদ্দেশ্য দুটো। এক, এখানে ক্যাপিটাল প্রাইস অ্যাপ্রিসিয়েশন বা স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে, অর্থাৎ শেয়ারের দর বাড়বে, সেই আশায় আমরা স্টকসে ইনভেস্ট করি। 2 নম্বর, এই ধরনের স্টকস আমাদের কিছু রোজগার করে দেবে, অর্থাৎ সেকেন্ড স্ট্রিম অফ ইনকাম সৃষ্টি করবে বা প্যাসিভ স্ট্রিম অফ ইনকাম সৃষ্টি করবে। ঠিক সেই কারণে আমরা স্টকসে ইনভেস্ট করে থাকি। এই ধরনের স্টকসগুলোকে বলা হয় ডিভিডেন্ড ইল্ড স্টকস। ভারতবর্ষে এরকম ধরনের স্টকস আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, ডেফিনেটলি এই ধরনের স্টকস রয়েছে যাদের ডিভিডেন্ড ইল্ড দুর্দান্ত। ফর এক্সাম্পল, পিএসইউ স্টকস, তাদের ডিভিডেন্ড ইল্ড খুব ভালো। কিছু মেটাল কোম্পানিজ রয়েছে, তাদের ডিভিডেন্ড ইল্ড খুব ভালো। সুতরাং এই ধরনের স্টকস যারা নিয়মিতভাবে কেবল রোজগার করে তা নয়, সেই রোজগারটাকে বিনিয়োগকারীদের কাছে ফেরত দেয়, সেই ধরনের স্টকস যাদের ডিভিডেন্ড ইল্ড রিলেটিভলি 3 থেকে 5 বা এমনকি 6% অবধি, সেই ধরনের স্টকস পোর্টফোলিওতে থাকলে যেটা হয়, এই ধরনের স্টকস আপনাকে অ্যাগ্রেসিভ গ্রোথ ডেফিনেটলি দেবে না,
কিন্তু এই ধরনের স্টকস আপনাকে নিয়মিত একটা ইনকাম প্রোভাইড করে থাকবে এবং এই ধরনের স্টকস রিলেটিভলি স্টেবল থাকে অন্যান্য অ্যাগ্রেসিভ সেক্টরস বা স্টকসের তুলনায়। 2 নম্বর, ডিফেন্সিভ স্টকস। ডিফেন্সিভ স্টকস মানে এমন ধরনের বা ডিফেন্সিভ সেক্টরস এর অন্তর্গত স্টকস বলতে এমন ধরনের কোম্পানিজগুলোর কথা বলছি যারা যুদ্ধকালীন সময়, দুর্ভিক্ষের সময়, মহামারীর সময়, প্যান্ডেমিকের সময় তারা অত্যাধিক নেগেটিভলি রিয়্যাক্ট করে না, বা অর্থনীতি যখন দুর্দান্ত পারফরমেন্স করছে তারা অত্যাধিক পজিটিভলি রিয়্যাক্ট করে না, মানে এদের গ্রোথ রিলেটিভলি স্টেবল। এরা অত্যাধিক খারাপ সময়ে রিলেটিভলি কম পতন দেখে, আবার অর্থনীতি যখন দারুণ পারফরমেন্স করে বা শেয়ার মার্কেট যখন দারুণ পারফরমেন্স করে তারা রিলেটিভলি স্টেবল রিটার্ন দিয়ে থাকে। এই ধরনের সেক্টরসগুলোর মধ্যে রয়েছে ফার্মা, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এবং আজ থেকে 2 বছর আগে হলে বলতাম ইনফরমেশন টেকনোলজি। বর্তমানে ইনফরমেশন টেকনোলজির যে হাঁড়ির হাল রয়েছে সেটাকে আর ঠিক ডিফেন্সিভ সেক্টর হিসাবে আপাতত ধরা যাচ্ছে না। 3 নম্বর, অ্যাগ্রেসিভ ইনভেস্টিং। এটার উপর আজকের আমার সেকেন্ড অংশতে ফোকাস করব অর্থাৎ আলোচনার। এবং অ্যাগ্রেসিভ ইনভেস্টিং বলতে সামনে 10 থেকে 15 বছর অর্থাৎ ভেরি লং টার্ম ইনভেস্টিংয়ের ক্ষেত্রে কোন সেক্টরস এমন রয়েছে যারা অ্যাগ্রেসিভ গ্রোথ দেখাতে পারে, দুরন্ত গ্রোথ দেখাবার সম্ভাবনা যাদের সবচেয়ে বেশি, এই 3 নম্বর ক্যাটাগরি স্টকস আমাদের পোর্টফোলিওতে থাকলে সেইটা আমাদের পোর্টফোলিওকে একটা এক্সিলারেশন দিয়ে থাকে। কিন্তু সাধারণত খেয়াল করে দেখবেন যদি এই ধরনের সেক্টরসে পতন আসে আপনাদের পোর্টফোলিও কিন্তু বেশি নেগেটিভলি রিয়্যাক্ট করে বা বেশি পতন হয়ে থাকে। কিন্তু যেহেতু আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করছি সুতরাং আমাদের পোর্টফোলিওতে অ্যাগ্রেসিভ সেক্টরসগুলোর অন্তর্গত স্টকস থাকাটা বাঞ্ছনীয় বা কাম্য, যদিও সেটা পতনের সময় অত্যধিক পতন দেখাবে এবং অ্যাগ্রেসিভ গ্রোথের সময় সেটা অ্যাগ্রেসিভ গ্রোথও দেখাবে বলে বিশেষজ্ঞরা মনে করে থাকেন। 4 নম্বর, ইন্ডেক্স রিলেটেড ইটিএফ বা ইন্ডেক্স ইটিএফস। অর্থাৎ একটা ওয়ারেন বাফেট তিনি সবসময় যেটা বলেছেন যে, এবং আমিও বিশ্বাস করি যে দেখুন যেগুলো বেঞ্চমার্ক ইন্ডাইসেস যেমন নিফটি, যেমন সেন্সেক্স বা নিফটি নেক্সট 50, ভারতবর্ষে প্রথম 50টা সেরা কোম্পানিকে বলা হয় নিফটি 50, তার পরবর্তী সেরা কোম্পানিগুলোকে বলা হয় নিফটি নেক্সট 50। যখন নিফটি 50টা কোম্পানির থেকে কোনো স্টকস একটা হোক দুটো হোক সেগুলোকে রিপ্লেস করা হয়, সেগুলো ইউজুয়ালি রিপ্লেসড হয় নিফটি নেক্সট 50-র অন্তর্গত যে স্টকসগুলো রয়েছে সেইগুলো থেকে। অর্থাৎ নিফটি নেক্সট 50-র ধারণাটাই হলো এইভাবে তৈরি করা হয়েছে যাতে এইটা বোঝা যায় যে পরবর্তীকালে এরা নিফটির 50 অংশ হয়ে উঠতে পারে, অর্থাৎ ভারতবর্ষের সেরা 50টা কোম্পানির মধ্যে জায়গা করে নিতে পারে। এবার কেন এই ইন্ডেক্স ইটিএফগুলো এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? খুব সহজ ভাষায় বলতে গেলে দেখুন নিফটি 50-কে আজ পর্যন্ত ভেরি লং পিরিয়ড অফ টাইমে হাতে গোনা কয়েকজন ফান্ড ম্যানেজার তাদের রিটার্ন বিট করতে পেরেছে। নিফটি অন অ্যান অ্যাভারেজ প্রায় 10.5% রিটার্ন দিয়ে চলেছে বিগত 10 থেকে 15 বছরের মধ্যে, এবং শেয়ার মার্কেট বিগত 30 থেকে 34 বছরে প্রায় 12.5% রিটার্ন দিয়ে চলেছে যদি আমরা সেন্সেক্সের টার্মসে ভাবি। সুতরাং সেই রিটার্নটা কিন্তু মোটেই খারাপ রিটার্ন না, সেটা ইনফ্লেশনকে বিট করার ক্ষমতা ডেফিনেটলি রাখে এবং রেখে চলেছে। এবং এখানে ইনভেস্ট করার অর্থ আপনি মার্কেটের সঙ্গে হারবেনও না কোনো দিন, আপনি মার্কেটের সঙ্গে কোনো দিন জিততেও পারবেন না। কিন্তু এই ধরনের ইন্ডেক্সে যদি কোনো মানুষ বিনিয়োগ করেন সেটা আপনাকে আপনার পোর্টফোলিওকে আরেক ধরনের স্টেবিলিটি দেয়, আপনাকে এক ধরনের স্যাটিসফ্যাকশন দেয় মোর অর লেস। যেহেতু বেঞ্চমার্ক ইন্ডাইসেসগুলোকে মিমিক করে, তার ফলে ভারতীয় শেয়ার বাজার সামনে যেভাবে পারফরমেন্স করবে আপনার ইন্ডেক্স ইটিএফগুলোও কিন্তু ঠিক একইভাবে পারফরমেন্স দেখিয়ে যাবে। এছাড়া কিছু মানুষ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টেও তারা বিনিয়োগ করে থাকেন। এটা ডিম্যাট অ্যাকাউন্টের অন্তর্গত। আপনাকে যদি এই ধরনের এগুলোতে রেটে ইনভেস্ট করতে হয় আপনাকে ডিম্যাটের মাধ্যমে এর ইউনিট কিনতে হবে। এর সুবিধা হচ্ছে এরা নিয়মিত হারে প্রতি ইউনিট আপনাকে ডিভিডেন্ড দিয়ে যাবে। সেটা 3 মাস অন্তর হতে পারে, সেটা 4 মাস অন্তর হতে পারে। ইউজুয়ালি 5 থেকে 11% মধ্যে এদের রিটার্ন বা এদের ইল্ড থাকে, যদিও এদের কোনো সেই অর্থে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন মারাত্মক হয় না, কিন্তু এদের যে রিটার্নটা
অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড যেটা বলেন সেই রিটার্নটা অত্যন্ত ফেভারেবল হয় বিনিয়োগকারীরা এই ধরনের এগুলোতে লিকুইড ইনভিট বা রেটে ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন। এছাড়া যারা অ্যাগ্রেসিভ ইনভেস্টার্স তারা কিছুটা মিড ক্যাপে ইনভেস্ট করে থাকেন, স্মল ক্যাপে ইনভেস্ট করে থাকেন। এখন একটা নতুন ট্রেন্ড এসছে, অনেকে মাইক্রো ক্যাপ 250তেও বিনিয়োগ করছেন। এবার রিস্ক সেটাই মার্কেট রিলেটেড রিস্ক রয়েছে। কোনো কারণে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনসগুলো খারাপ যদি হয়, যদি ভারতের অর্থনীতি দারুণ বিপদের মধ্যে পড়ে, তাহলে কিন্তু এই ধরনের স্টকসগুলোতে সবার আগে সর্বাধিক পতন আসবে। সুতরাং এই ধরনের বেটস কিন্তু ইউজুয়ালি হাই রিস্ক বেটস ধরা হয়। 7 নম্বর, স্টলওয়ার্টস বা কংগ্লোমারেটস মানে যার বিবিধ ধরনের ব্যবসা রয়েছে। উদাহরণ হিসাবে বলছি, কোনো রেকমেন্ডেশন না, যেমন টাটা গ্রুপ, যেমন আদানি গ্রুপ, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, যেমন বিড়লা, অর্থাৎ বা গ্রাজিম যাই বলুন না কেন, এদের বিবিধ ব্যবসা রয়েছে। এদের প্যারেন্ট কোম্পানির অন্তর্গত প্রভূত সংখ্যায় ভার্টিকালস রয়েছে। এরা ইচ্ছা করলে মাঝে মাঝে এগুলো এদের ব্যবসাগুলোকে ডিমার্জ করাতে পারে, কিন্তু এই স্টকসগুলো রিলেটিভলি স্টেবল, মাঝে মধ্যেই বা রেগুলার বলা যেতে পারে, রেগুলার ডিভিডেন্ড দিয়ে থাকে 1 থেকে 2% বা কখনো কখনো 2.5%। কিন্তু এদের অত্যাধিক মুভমেন্ট, স্টকে মুভমেন্ট হয় না বটে, কিন্তু এরা পোর্টফোলিওকে স্টেবিলিটি দিতে ওস্তাদ। আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে পোর্টফোলিও সৃষ্টি করতে হয়। আপনাকে অ্যাগ্রেসিভ বেটস একদিকে হাতে রাখতে হবে, অন্যদিকে আপনার পোর্টফোলিও স্টেবিলিটির কথা মাথায় রাখতে হবে, এবং আরেকদিকে আপনার পোর্টফোলিওকে ডিফেন্সিভ রাখতে হবে। তবে কিন্তু গিয়ে আপনি আপনার পোর্টফোলিওকে অল ওয়েদার পোর্টফোলিওতে রূপান্তরিত করতে পারবেন। এবার আলোচনা 2 নম্বর জায়গা, মানে 2 নম্বর ফেজে চলে আসি। সেটা হচ্ছে যে সামনের 10 থেকে 15 বছরের মধ্যে অ্যাগ্রেসিভ ওয়েলথ ক্রিয়েশন করার ক্ষমতা কোন ধরনের সেক্টর রয়েছে। যদি জিজ্ঞাসা করেন যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস এর অন্তর্গত সেরা কোম্পানিগুলো কি অ্যাগ্রেসিভ গ্রোথ দেখাতে পারে, পসিবিলিটি প্রায় না বললেই চলে। এই ধরনের যে ফাস্ট মুভিং কনজিউমার গুডসের মতন যে সেক্টরসগুলো রয়েছে তাদের অ্যাগ্রেসিভ গ্রোথ হওয়ার সম্ভাবনা কম, কারণ এগুলো অপেক্ষাকৃত বহু পুরাতন সেক্টরস। এদের বিজনেস অলরেডি এস্টাবলিশড, অর্থাৎ যতখানি বিজনেস ছড়ানো সম্ভব সেটা ছড়িয়ে ফেলেছে। ফলে এদের কাছ থেকে প্রত্যাশা 8 থেকে 12% গ্রোথের মধ্যে। সুতরাং ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা ফার্মার বিভিন্ন ধরনের ফার্মা কোম্পানিজ, মানে স্পেসিফিক ফার্মা কোম্পানি হতেই পারে সেটা অ্যাগ্রেসিভ গ্রোথ দেখিয়ে ফেললো, কিন্তু সেটা এক্সেপশন। ওভারঅল যদি সেক্টর হিসেবে দেখেন, ফার্মা এবং ফাস্ট মুভিং কনজিউমার গুডস বা আইটি এই ধরনের সেক্টরস ইউজুয়ালি আপনাকে একটা মডারেট গ্রোথ দেবে। কিন্তু যে নতুন নিউ এজ যে সেক্টরসগুলো রয়েছে, যেটা ভারত সরকার বর্তমানে সবচেয়ে বেশি ফোকাস করছেন, এবং এরাই অ্যাগ্রেসিভ গ্রোথ দেখাবে, কারণ বিশ্বজুড়ে এটা প্রমাণিত যে অ্যাগ্রেসিভ যে সেক্টরসগুলো ভবিষ্যৎ সৃষ্টি করবে, অর্থাৎ ভবিষ্যতে মানুষের উন্নতি সাধনে কাজে লাগবে, সেই ধরনের সেক্টরে কিন্তু বিশ্বজুড়ে একটা দুর্দান্ত র্যালি চলছে বর্তমানে। আসুন আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি সামনের কয়েক বছরে, সেটা 10 বছর 15 বছর যাই বলুন না কেন, কোন সেক্টরসগুলো সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ গ্রোথ দেখাতে পারে। 1 নম্বর, সেমিকন্ডাক্টরস এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং বা ইএমএস একসঙ্গে বললাম। বিগতকাল আমি সেমিকন্ডাক্টরস নিয়ে আলোচনা করেছি, সুতরাং এখানে ডিটেলসে যাচ্ছি না। এইটুকুনি নিশ্চিন্ত থাকুন যে একটি অ্যাডভান্সড ইকোনমি, একটি সুপার পাওয়ার, তাদের মূল ফোকাসই থাকবে কিন্তু সেমিকন্ডাক্টরস এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের ওপর। 2 নম্বর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সেন্টার এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। যদি মেটার কথা বলেন, যদি গুগলের কথা বলেন, তারা কিন্তু গাঁটছড়া বেঁধেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে, এবং তাদের মূল ফোকাস বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সেন্টার এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের উপর, অর্থাৎ এরা ভবিষ্যতের সেক্টর। এবং এদের মূল ফোকাস হচ্ছে এআই অ্যাডাপশন, জিপিইউ অর্থাৎ গ্রাফিক প্রসেসিং ইউনিট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রাইজ অটোমেশন, যার চাহিদা দিনের পর দিন বিশ্বজুড়ে বৃদ্ধি পেয়ে চলেছে।
নম্বর ডিফেন্স এবং এরোস্পেস। ভারতবর্ষ প্রত্যেক দিন বা নিত্যদিন তারা গোটা বিশ্বকে চমকে দিচ্ছে নিজেদের দেশীয় উৎপাদনের মাধ্যমে। রপ্তানি করছে ভারতবর্ষ, বিভিন্ন ডিফেন্স এক্সপোর্টস করছে 80টার বেশি দেশে। বিভিন্ন দেশ ভারতবর্ষের মিসাইল সিস্টেম এর ওপর অত্যাধিক ভরসা করতে শুরু করেছে। কারণ ভারতবর্ষ হচ্ছে বিশ্বের সবচেয়ে লোয়েস্ট কস্ট ডিফেন্স ইকুইপমেন্ট প্রডিউসার, যা নাকি অধিকাংশ দেশ বিশ্বাস করে না। আমেরিকা তাদের কম দামে বিক্রি করবে না, রাশিয়ার প্রতি তাদের সন্দেহ প্রবল। সুতরাং একমাত্র ভারতবর্ষ বিশ্বতে সেই রকম দেশ যাদের ডিফেন্স ইকুইপমেন্ট সম্বন্ধে গোটা বিশ্বে ধীরে ধীরে শ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছে। 4 নম্বর, পাওয়ার ইকুইপমেন্টস এবং গ্রিড মডার্নাইজেশন, অর্থাৎ পাওয়ার ট্রান্সমিশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, ট্রান্সফর্মার্স এবং গ্রিড এক্সপ্যানশন যে কোম্পানিজগুলো করবে ভবিষ্যতে, সেই কোম্পানিজগুলো কিন্তু নিঃসন্দেহে এক্সপ্লোসিভ গ্রোথ দেখাবার সুযোগ রয়েছে। সমস্ত ডেফিনেটলি কোম্পানিজ করবে না, এর মধ্যে ডেফিনেটলি কিছু কোম্পানিজ অ্যাগ্রেসিভ গ্রোথ দেখাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 5 নম্বর, রিনিউয়েবল এনার্জি এবং এনার্জি স্টোরেজ, অর্থাৎ আমি বেস্ট ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের কথা বলছি। এর মধ্যে সোলার, উইন্ড এনার্জি রয়েছে এবং গ্রিড ইন্টিগ্রেশন রয়েছে। আপনারা বুঝতেই পেরেছেন যুদ্ধের পরবর্তী সময় যে আমাদের বহুদিন ধরে বিদেশি জ্বালানি তেল এবং গ্যাসের ওপর নির্ভর করে থাকলে চলবে না, আমাদের স্বনির্ভর হতে হবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং তার অ্যাক্টিভ সাপোর্টের ফলে রিনিউয়েবল এনার্জি আজকের ভারতবর্ষের একটা বিপুল পরিমাণ এনার্জি রিকোয়ারমেন্টকে কেটার করে চলেছে। এছাড়া 6 নম্বর, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং রোবোটিক্স, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং অটোমেশন এবং রোবোটিক্সের মাধ্যমে কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় প্রোডাকশন, কিভাবে সেটাকে রেগুলারাইজ করা যায়, সেইটার দিকে ফোকাস করবে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং রোবোটিক্স। তার অন্তর্গত বিভিন্ন যে কোম্পানিজ, মনে রাখতে হবে এটা একদম অ্যাবসলিউটলি নিউ এরিয়া অফ বিজনেস, সেটা সদ্য শুরু করেছে। অধিকাংশ কোম্পানিজ কিন্তু এখনও মাইক্রো ক্যাপ লেভেলে রয়েছে, কিন্তু এরা ভবিষ্যতে অ্যাগ্রেসিভ গ্রোথ দেখাবার পোটেনশিয়াল রয়েছে। গ্রোথ দেখাবে এরকম তো কেউ গ্যারান্টি দিয়ে ডেফিনেটলি বলতে পারে না। 7 নম্বর, হেলথ কেয়ার, মেডিকেল টেকনোলজি এবং ডায়াগনস্টিক্স। আমাদের 145 কোটি মানুষ রয়েছেন, তার মধ্যে একটা বিপুল সংখ্যক মানুষ আজ থেকে 10 বা 15 বছর পর সিনিয়র সিটিজেন্স হয়ে যাবেন। এবং তাদের বিশেষ করে বর্তমানে ভারতে অধিকাংশ ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি, অর্থাৎ বাবা মা পুত্র কন্যা বা বাবা মা পুত্র বা কন্যা, তাদের হয় চাকরি সূত্রে বা বিবাহ সূত্রে তারা অন্যান্য জায়গায় চলে যাওয়ার পর বাবা মা বড় একা হয়ে যান, অসহায় হয়ে যান। তাদেরকে কেটার করার জন্যে হেলথ কেয়ার, মেডিকেল টেকনোলজি এবং ডায়াগনস্টিক্সের একটা অবশ্যম্ভাবী প্রয়োজন হয়ে পড়ছে বা হয়ে পড়তে চলেছে সামনের দশকের জন্যে। সেটার উপরও কিন্তু ফোকাস থাকবে। এবং ফিনান্সিয়াল টেকনোলজি এবং ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস, যারা দেখছেন বিগত কয়েক বছর ধরে চেঞ্জেস, তারা বুঝতে পারছেন যে আস্তে আস্তে বড় বড় ব্যাঙ্কগুলোর উপর ডিপেন্ডেন্স কমছে। ফিনান্সিয়াল টেকনোলজি কোম্পানিজগুলো আস্তে আস্তে ব্যাংক যে কাজগুলো করতে পারে একই কাজ করে দেখাবার ক্ষমতার জায়গায় চলে আসছে বিভিন্ন ফিনটেক কোম্পানিজ বা ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস। সুতরাং এইটা অগ্রাহ্য করার মতন ব্যাপার নয় বা ফেলে দেওয়ার মতন ব্যাপার নয়। হতেই পারে হয়তো আমরা যেভাবে ফিনান্সিয়াল সার্ভিস নিয়ে অভ্যস্ত, তার যে ডেফিনেশনটা সেটাই হয়তো সামনে কয়েক বছরের মধ্যে অতি দ্রুত বদলে যেতে চলেছে। সুতরাং যদি সামনে 10 থেকে 15 বছরের জন্য আমরা এক ধরনের র্যাঙ্কিং করি যাদের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু একটা আরবিট্রারি, সম্পূর্ণ আমার নিজস্ব ভিউ, আপনার ডেফিনেটলি নিজের রিসার্চ করবেন। 1 নম্বর, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং। 2 নম্বর, এআই, ডেটা সেন্টার, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। 3 নম্বর, ডিফেন্স এবং এরোস্পেস। 4 নম্বর, পাওয়ার এবং গ্রিড। 5 নম্বর, রিনিউয়েবল এনার্জি এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। 6 নম্বর, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন। 7 নম্বর, হেলথ কেয়ার এবং 8 নম্বর, ফিনান্সিয়াল টেকনোলজি। আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লাগলো। যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল এবং এখানে কোনো ধরনের কোনো রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। এবং যে শেয়ার্স বা কোনো গ্রুপ নিয়ে যদি আলোচনা করে থাকি কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস। সুতরাং আমার কথা শুনে যদি কোনো ধরনের সেক্টরে বা কোনো ধরনের
শেয়ার্স বাই সেল করেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজে নিজে রিসার্চ করবেন। আজকের জন্য নমস্কার।